আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম ভূমিরূপ, এই অধ্যায়ের 42 নম্বর পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে পেয়ে যাবে। এই ভিডিওতে আমি তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটি লাইন ধরে ধরে আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেব এবং যে সমস্ত প্রশ্নের উত্তর লেখানোর প্রয়োজন সেগুলো আমি লিখিয়েও দেব। তোমরা পাঠ্য বইটির সামনে খুলে নিয়ে বসবে এবং সাথে খাতা ও পেন নেবে। 42 নম্বর পৃষ্ঠায় দেখো একটা ছক রয়েছে, এখানে বলা হচ্ছে মগজাস্ত্র ধরতে পারলেই লিখতে পারবে। এই ছকে পর্বতের একটা খোপ রয়েছে, মালভূমির একটা খোপ রয়েছে এবং সমভূমির একটা খোপ রয়েছে এবং পর্বত, মালভূমি এবং সমভূমির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় শূন্যস্থান রয়েছে। শূন্যস্থানগুলি আমাদেরকে পূরণ করতে হবে। ছকের শূন্যস্থানের উত্তরগুলি তোমরা এখান থেকে লিখে নেবে। দেখো, উচ্চতা, পর্বতের উচ্চতা কত হয়? 900 মিটারের বেশি হয়। মালভূমির উচ্চতা কত হয়? 300 মিটারের বেশি হয় এবং সমভূমির উচ্চতা হয় 300 মিটারের কম। পর্বতের বৈশিষ্ট্য কেমন হয়? খাড়া ঢালযুক্ত ও অনেক দূর বিস্তৃত। মালভূমির বৈশিষ্ট্য দেখো লিখেই দেওয়া আছে, চারিদিকে খাড়া ঢাল আছে। আর সমভূমির বৈশিষ্ট্য নিচু সমতল। এই সমস্ত প্রশ্নের উত্তরই আমরা আগের পৃষ্ঠাগুলি আলোচনার সময় জেনেছি। এবারে দেখো, পর্বতের ঘরে লেখা রয়েছে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা 8848 মিটার। মালভূমি, সর্বোচ্চ মালভূমির নাম হলো পামির মালভূমি, এর উচ্চতা 4873 মিটার। সমভূমির ঘরটা ফাঁকা রয়েছে কারণ সমভূমিকে উচ্চতা দিয়ে বিচার করা হয় না, কারণ সমভূমি প্রায় সমুদ্র সমতলে অবস্থিত হয়। এবারে দেখো, এই সর্বোচ্চ শৃঙ্গ এর বৈশিষ্ট্য লিখতে বলা হচ্ছে, শূন্যস্থানে লিখবে খাড়া ঢালযুক্ত ও খুব উঁচু নিচু। সর্বোচ্চ মালভূমি, এর বৈশিষ্ট্য লিখবে চারিদিকে খাড়া ঢাল, উপরিভাগ সমতল। এখানে মূলত পর্বতের বৈশিষ্ট্য এবং মালভূমির বৈশিষ্ট্য লিখে দিলেই সঠিক উত্তর হবে। সমভূমির ক্ষেত্রে বলা হচ্ছে উপরের সমতল বা সামান্য ঢেউ খেলানো হতে পারে। এবারে চলে আসছি প্রকারভেদে। পর্বত, এর প্রকারভেদে লিখবে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত প্রভৃতি। মালভূমি, এর প্রকারভেদ লিখেই দেওয়া আছে, লাভা গঠিত মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি। সমভূমির প্রকারভেদে লিখবে পলিগঠিত সমভূমি, লাভা গঠিত সমভূমি, লোয়েস সমভূমি প্রভৃতি। এবারে দেখো, পর্বতের কিছু উদাহরণ লিখতে বলা হচ্ছে, একদম নিচে লিখবে আল্পস, আন্দিজ, ফুজিয়ামা, এটনা। মালভূমি, এর কিছু উদাহরণ দেবে তিব্বত মালভূমি, লাদাখ মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি প্রভৃতি। তারপরে সমভূমি, এর উদাহরণ লিখবে গাঙ্গেয় সমভূমি, নীলনদের সমভূমি, উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি প্রভৃতি। এবারে 42 পৃষ্ঠার নিচের দিকে চলে আসছি, এখানে বলা হচ্ছে পর্বত, মালভূমি, সমভূমি আমাদের জীবনে প্রভাব কতখানি, অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি এই ভূমিরূপগুলো মানুষের জীবনেও প্রভাব ফেলে। সেটা কেমন? ভূমিরূপের সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ভূমির প্রকৃতি যেখানে যেমন, মানুষ সেরকমভাবেই মানানসই জীবনযাত্রা গড়ে তোলে। অর্থাৎ বিভিন্ন জায়গার ভূমিরূপ যেমন, সেখানকার মানুষ সেই ভূমিরূপের সাথে মানিয়ে তাদের জীবনযাত্রা চালনা করে। ভূমি মানুষের জীবন, জীবিকা, অর্থনৈতিক কাজকর্ম, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের ধারক ও নিয়ন্ত্রক। কিভাবে ভূমিরূপ মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে তা আমরা পরবর্তী পৃষ্ঠাতে আরো ভালোভাবে জানব। এরপরে দেখো, 43 নম্বর পৃষ্ঠাতে বলা হচ্ছে আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব। এখানে বেশ কিছু ছবি দেওয়া রয়েছে, পার্বত্য অঞ্চলের ছবি রয়েছে, মালভূমি অঞ্চলের ছবি রয়েছে, সমভূমি অঞ্চলের ছবি রয়েছে। তো এই ছবিগুলো তোমরা একটু মন দিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে পার্বত্য অঞ্চলের ভূমির রূপ একরকম, সেখানকার মানুষের জীবন ধারণও আলাদা। সমভূমি অঞ্চলের ভূমির রূপ আরেক রকম, সেখানকার মানুষের জীবন ধারণের রীতি, চাষবাসের রীতি, সামাজিক পরিস্থিতি এগুলো আলাদা। আবার মালভূমি অঞ্চলের ক্ষেত্রেও তা আলাদা।
বিভিন্ন অঞ্চলের ভূমিরূপ কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে তা আমরা 44 নম্বর পৃষ্ঠাতে পড়ব। দেখো, প্রথম পর্বত কতখানি মানুষের জীবনে প্রভাব ফেলে তা সম্পর্কে জানবো। এখানে বলা হচ্ছে উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়, যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। তো যেহেতু পার্বত্য অঞ্চলের বরফ গলা জলে পুষ্ট নদী নিত্যবহ অর্থাৎ সারা বছর জল থাকে, তাই সেই জলকে কাজে লাগিয়ে এই পার্বত্য অঞ্চলের মানুষ নানা কাজ করতে পারে। তার পরের পয়েন্ট বলা হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। দেখেছো, তাহলে পর্বত বৃষ্টিপাত ঘটাতেও সাহায্য করছে। তারপরে পর্বত আর কি প্রভাব ফেলে? পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহকে আটকে রাখতে পারে। উষ্ণ বাতাসকে আটকে রাখে, আবার শীতল বাতাসকেও আটকে রাখে প্রাচীরের মতো। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে হিমালয় পর্বত বাধা দেয় এবং শীতের তীব্রতা থেকে ভারতকে রক্ষা করে। চলে আসছি তার পরের পয়েন্টে। বলা হচ্ছে পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। সেই কাঠগুলোকে কাজে লাগিয়ে নানান কাজ সেখানে হয়, যেমন ক্রিকেটের ব্যাট তৈরি হয় এই পার্বত্য অঞ্চলের গাছের কাঠ দিয়েই। তার পরের পয়েন্টে বলা হচ্ছে পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়, অর্থাৎ পশুরা বিচরণ করে ঘাস খেতে পারবে এইরকম ভূমি পাওয়া যায়। পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায়। তার পরের পয়েন্টে বলা হচ্ছে পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলো, খরস্রোতা মানে কি, সেখানকার নদীগুলোর যে জলের তীব্রতা সেটা অত্যন্ত বেশি, জলের স্রোতের গতি অত্যন্ত বেশি, তাই বলা হচ্ছে পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। এই খরস্রোতা নদীগুলোর স্রোত জলবিদ্যুৎ উৎপাদনে সহায়তা করে। তার পরের পয়েন্টে বলা হচ্ছে কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বড় ছোট পাথর সবই ঘর বাড়ি তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। একদম শেষ পয়েন্টে বলা হচ্ছে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। যেমন দার্জিলিং, উটি, সিমলা প্রভৃতি জায়গায় মানুষ ঘুরতে যায় সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এবং মনোরম আবহাওয়া উপভোগ করতে। তো এই পয়েন্টগুলো অত্যন্ত সহজভাবে তোমাদের পাঠ্য বইতে দেওয়া হয়েছে। যদি তোমাদের প্রশ্ন করা হয় যে পার্বত্য ভূমিরূপ বা পর্বতের ভূমিরূপ কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে, তখন তোমরা এই পয়েন্টগুলো নিজেদের মতন করে বানিয়ে লিখতে পারবে। এবারে জেনে নেওয়া যাক মালভূমি অঞ্চল কিভাবে জীবনকে প্রভাবিত করে। প্রথম পয়েন্টেই বলা হচ্ছে বেশিরভাগ বড় বড় মালভূমিগুলো প্রায় সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত, অর্থাৎ এখানে বৃষ্টিপাত কম হয়। বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায়। যেহেতু বৃষ্টিপাত কম হয় সেখানে ফসল খুব বেশি ভালো হয় না, তাই মাঠের পর মাঠ ফাঁকা জমি থাকে, প্রচুর ফাঁকা জমি থাকে। বিস্তীর্ণ ফাঁকা জমিতে পশুচারণ করতে পারে, অর্থাৎ পশুচারণের অনুকূল পরিবেশ পাওয়া যায়, তাই সেখানে কি প্রচুর পরিমাণে পশুপালন করা হয়। তার পরের পয়েন্টে বলা হচ্ছে বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর পরিমাণে খনিজ সম্পদ সমৃদ্ধ, অর্থাৎ মালভূমি অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ থাকে। একদম শেষ পয়েন্টে বলা হচ্ছে মালভূমি অঞ্চলের রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষবাস করা যায়, যেটা আমি প্রথম পয়েন্টেই উল্লেখ করলাম। বৃষ্টিপাত কম হয়, এখানে চাষবাস খুব একটা বেশি হয় না এবং এখানকার মাটিও উর্বর নয়। যেহেতু মালভূমি অঞ্চলের মাটি খুব বেশি উর্বর নয় এবং বৃষ্টিপাতও কম হয়, তাই এখানে চাষবাস খুব একটা বেশি হয় না। এবারে সমভূমি অঞ্চল সম্পর্কে জেনে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক এই সমভূমি কি করে মানুষের জীবনে প্রভাব ফেলে। এখানে বলা হচ্ছে পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়ায়
সমভূমি অঞ্চলগুলোই পৃথিবীর সব থেকে উর্বর অঞ্চল, অর্থাৎ এই সমভূমি অঞ্চলে চাষবাস খুব ভালো হয়, এখানকার মাটির গুণ খুব বেশি। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা এই সমভূমিগুলোতেই গড়ে উঠেছিল। প্রাচীন কাল থেকে আমরা দেখেছি যে নদীকে কেন্দ্র করে নদীর তীরে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে। এর কারণ কিন্তু ওটাই, নদীর তীরের মাটি অত্যন্ত উর্বর, পলি মাটি, পলি সঞ্চয়ের ফলেই সমভূমির সৃষ্টি হয়। তো এই পলি মাটিতে চাষবাস ভালো হয়, তাই এখানে বলা হচ্ছে একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা এই সমভূমিগুলোতেই গড়ে উঠেছিল। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বর্তমানেও বেশিরভাগ শহর, নগর, জনপদ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত। বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকায় কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুবিধা পাওয়া যায় এই সমভূমিতে। এই জন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল, অর্থাৎ এই সমভূমি অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে মানুষ বসবাস করে। এবারে চলে আসছি 45 নম্বর পৃষ্ঠাতে। এখানে বলা হচ্ছে খুদে গোয়েন্দারা আগে দেওয়া তথ্যগুলো আসলে একটা সূত্র, প্রথমে খুব বিচক্ষণভাবে পড়ে বুঝে নাও। অর্থাৎ আমরা আগের পৃষ্ঠায় যে পর্বত, মালভূমি এবং সমভূমির ভূমিরূপ মানুষের জীবনে কেমন কেমন প্রভাব ফেলে তা সম্পর্কে জেনেছি। তো সেখান থেকেই আমাদের এই পৃষ্ঠাতে অর্থাৎ 45 নম্বর পৃষ্ঠাতে প্রশ্ন করা হবে। তাই এখানে বলা হচ্ছে খুদে গোয়েন্দারা আগে দেওয়া তথ্যগুলো আসলে এক একটা সূত্র, প্রথমে খুব বিচক্ষণভাবে পড়ে নাও, তারপর বিশ্লেষণ করে অনুমান করতে হবে কোথায় কি হতে পারে আর কোনটা হতে পারে না। এরপর ঠিক বক্সগুলোতে টিক চিহ্ন দাও। এখানে দেখো হেডিং করা হয়েছে জনজীবনে ভূমিরূপের প্রভাব, মগজাস্ত্র, অর্থাৎ মগজাস্ত্র বা মাথা খাটিয়ে তোমাদের এগুলো করতে হবে। তো প্রথমেই বলা হচ্ছে মানুষের জীবন, প্রধান জীবিকা কি কি হতে পারে। পার্বত্য অঞ্চলে প্রধান জীবিকা কি কি হতে পারে? তো পার্বত্য অঞ্চলের মানুষের কি কি জীবিকা হতে পারে সেগুলো দেখো আমি মার্ক করে দিয়েছি, তোমরা এগুলোতে টিক দেবে। আমরা পড়েছি যে পর্বতের গায়ে ধাপ কেটে চাষ করা যেতে পারে, তাই কৃষিকাজ হতে পারে। পর্বতের ঢালগুলোতে পশুচারণ করতে পারে, তাই এখানে পশুপালন সম্ভব। পর্বতের মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য সেখানে অনেক পর্যটক আসেন, তাই সেখানে পর্যটন শিল্প সম্ভব। আর কি, নরম কাঠের গাছ পাওয়া যায়, তো কাঠ শিল্প ও পার্বত্য অঞ্চলে হতে পারে। এবারে চলে আসছি মালভূমি অঞ্চলে। মালভূমি অঞ্চলের মানুষের কি কি জীবিকা হতে পারে? মালভূমি অঞ্চলের মানুষের প্রধান জীবিকা শিল্প হতে পারে, খনিজ উত্তোলন হতে পারে, ভারী শিল্প হতে পারে, প্রভৃতি হতে পারে। এবারে চলে আসছি সমভূমি অঞ্চলে। সমভূমি অঞ্চলের প্রধান জীবিকা কি কি হতে পারে? এটা একটু অন্যরকম ভাবে উত্তরটা দিলাম, কারণ বেশিরভাগ কিছুই সমভূমি অঞ্চলে জীবিকা হতে পারে। কৃষিকাজ হতে পারে, শিল্প হতে পারে, ব্যবসা হতে পারে, পশুপালন হতে পারে, পরিবহন হতে পারে, এই সমস্ত কিছুতে টিক দেবে। একমাত্র খনিজ উত্তোলন এটা কেটে দেবে, আবার পর্যটন ও বিনোদন শিল্প এটাও হতে পারে। সব কিছুতে টিক দেবে, শুধুমাত্র খনিজ উত্তোলন এটা হবে না সমভূমি অঞ্চলে, এটাতে ক্রস চিহ্ন দেবে। এবারে চলে আসছি পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল ও সমভূমি অঞ্চলের যাতায়াত ব্যবস্থা কেমন হওয়া উচিত এই প্রশ্নে। পার্বত্য অঞ্চলের যাতায়াত ব্যবস্থা এখানে টিক দেবে ভালো নয়। মালভূমি অঞ্চলের যাতায়াত ব্যবস্থা এখানে টিক দেবে মাঝারি, এবং সমভূমি অঞ্চলের যাতায়াত ব্যবস্থা এখানে টিক দেবে খুব ভালো। জনবসতি ও জনঘনত্ব কেমন হতে পারে এই প্রশ্নে পার্বত্য অঞ্চলে টিক দেবে কম, মালভূমি অঞ্চলে টিক দেবে মাঝারি, সমভূমি অঞ্চলে টিক দেবে খুব বেশি। অর্থনৈতিক উন্নতি কেমন হতে পারে এই প্রশ্নে পার্বত্য অঞ্চলে টিক দেবে কম, মালভূমি অঞ্চলে টিক দেবে মাঝারি, সমভূমি অঞ্চলে টিক দেবে বেশি। জীবনযাত্রা এর প্রসঙ্গে পার্বত্য অঞ্চলে টিক দেবে কষ্টকর, মালভূমি অঞ্চলেও টিক দেবে কষ্টকর, এবং সমভূমি অঞ্চলে টিক দেবে সহজ, কারণ সমভূমি অঞ্চলে সবকিছু সহজলভ্য। এরপরে 45 নম্বর পৃষ্ঠার নিচের দিকে দেখবে রয়েছে এবার তোমার নিজের অঞ্চলের একটা সমীক্ষা করে ফেলো। এটা তোমরা যে অঞ্চলে বাস করো সেই অঞ্চল অনুযায়ী এই সমীক্ষাটা করবে, এটা তোমরা নিজেরাই করবে, এটা অত্যন্ত সহজ। তো
তো তোমাদের নিজেদের অঞ্চলের ওপর করা সমীক্ষাটা 46 পাতায় যেখানে শেষ হচ্ছে, তারপরেই দেখো একটা মজার খেলা রয়েছে, শব্দ সন্ধান রয়েছে। ওপর নিচ হিসেবে নিচে কিছু তথ্য দেওয়া রয়েছে, পাশাপাশি হিসেবে নিচে কিছু তথ্য দেওয়া রয়েছে। সেই তথ্য অনুযায়ী আমাদের শব্দ ছক পূরণ করতে হবে। তো শব্দ ছকের উত্তরগুলি তোমরা দেখে নাও, অবশ্যই খাতায় লিখে রাখবে, বা এগুলো তোমরা চাইলে নিজেরাও বই থেকে খুঁজে খুঁজে উত্তর লিখতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।